আমি মনের আনন্দে কাজ করছিলাম। এমন সময় বন্ধু এসে বলল, বন্ধু, তোর ওই রেগুলার কাস্টমার ম্যাম আসছে, যা তোকে ডাকে। আচ্ছা যাচ্ছি। কি কপাল আমারও, তোর মতো এখানে কাজ করছি, কিন্তু আমাদের তো এমন রেগুলার কাস্টমার নাই। তা তোর এত জলে কেন রে? আর কাস্টমারের পছন্দ হয় খাবার, তাই আসে। আরে যা যা, কার জলে আর কিসের জন্য জলে তা আমরা জানি। সে তো দেখতেই পাচ্ছি। যাই, ওয়েট করছে। তারপর আমি সরাসরি চলে যাই কাস্টমারদের কাছে। বরাবরের মতো এবারও তিনজন একসাথেই আসছে। আমি গিয়ে বললাম, জি ম্যাম, ডেকেছেন আমাকে? হ্যাঁ, ডেকেছি আমরা। আর ম্যাম না বললে খুশি হব। কিন্তু আপনারা আমার কাস্টমার, আমি কেমন করে নাম ধরে ডাকবো? তোমাদের এই রেস্টুরেন্টে আমরা কতদিন ধরে আসি, তারপর আবার আমরা সমবয়সী, তাই আমরা ফ্রেন্ড হতেই পারি, তাই না? হ্যাঁ, তবে নাম ধরে ডাকতে আমি একটু অপ্রস্তুত হচ্ছি। কোনো সমস্যা নেই, তুমি সময় নিতে পারো। বাই দ্য ওয়ে, আমি সালমা। আমি লামিয়া। আমি মাহিয়া। আর আমি মামুন। নাইস টু মিট ইউ। তাহলে এখন আপনাদের অর্ডারগুলো দিন। ওহ সরি, তোমাদের। ঠিক আছে, এগুলো নিয়ে এসো। তারপর আমি অর্ডার করে নিয়ে এসে তৈরি করতে থাকলাম। অর্ডার তৈরি করতে করতে আপনাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম মামুন। আমার বাবা একজন বিজনেসম্যান আর মা হচ্ছেন হাউসওয়াইফ। আমার ভাই বোন বলতে আমার একটা বোন আছে ছোট, এবার ক্লাস 8-এ পড়ে। ওর নাম সুমা। আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। এখন বলবেন আমার বাবা বিজনেসম্যান হওয়ার পরেও আমি কেন রেস্টুরেন্টে কাজ করছি। আসলে রেস্টুরেন্ট হচ্ছে আমরা বন্ধুরা মিলে রেস্টুরেন্টটা খুলেছি। বলতে পারেন এটা আমাদের হবি। আমার বন্ধু হচ্ছে সিয়াম, নাহিদ, মুশফিক আর আমি। আমি একটু মোটামুটি রান্না পারি। স্কুল লাইফ থেকে সকল প্রকার ইভেন্টে রান্না করছি। তাই আমরা চিন্তা করলাম বাসা থেকে আর কোনো পকেট খরচ নিব না, ছোটখাটো একটা বিজনেস শুরু করব আমরা সবাই। তাই এই ব্যবস্থা। আর যে তিনজনের কথা বললাম তারা আমাদের রেস্টুরেন্ট খোলার পরপরই একদিন আসে। খাবারগুলো তাদের ভালো লাগে, আসে বারবার এখানে। কিন্তু কখনো তাদের সাথে আমি কথা বলিনি। এসেছি, অর্ডার নিয়েছি, খাবার দিয়েছি, চলে গেছে। আজকে পরিচিত হলাম, তাদের পরিবার সম্পর্কে বলতে পারলাম। সাথে থাকুন, জানতে পারবেন। কথা বলতে বলতে খাবার রেডি হয়ে গেছে, তাই বন্ধুর কাছে পাঠিয়ে দিলাম খাবারগুলো সার্ভ করার জন্য। একটু পর আমার ডাক পড়লো আবার। গিয়ে দেখি আরেকজন রাঁধুনি নিয়োগ দিতে চাইছিলাম, সে আসছে। তার সাথে কথাবার্তা বলে সবকিছু ঠিক করে দিলাম। আগামী মাস থেকে আসতে বললাম। ওনার রান্নাটাও খুব ভালো, তাই তো তাকে চাকরিটা দিলাম। একটু পর আবার নিশিদের ওখান থেকে ডাক পড়ল। কাছে গেলাম, নাম্বার নিল, বলল বিকেলে পার্কে দেখা করতে আমাদের সব বন্ধু বান্ধব নিয়ে। কিন্তু আমরা বললাম যে আমরা পারবো না মঙ্গলবার ছাড়া, সপ্তাহে এই দিন একটু ভিড় কম থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আসবো নে। তারপর আমরা রাত 8টা পর্যন্ত কাজ করে রেস্টুরেন্টটা বন্ধ করে যে যার মতো বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে পড়ালেখা কমপ্লিট করে রাতে ডিনার করার সময় বাবা বলল, কি বাবা, বিজনেস কেমন চলে? আর লেখাপড়ার কোনো ক্ষতি হচ্ছে না তো? কি দরকার এত কাজ করার? তখনই মা বলল, আহা, কি শুরু করলে? ছেলেটা যা করেছে কোনো কিছু তো খারাপ করছে না, পড়ালেখাও ঠিকঠাক চলছে, তাহলে ওকে ওর মতো চলতে দাও। তখন আমি বললাম, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমার পড়ালেখার কোনো ক্ষতি হচ্ছে না, পাশাপাশি বিজনেসটা ভালোই চলছে। খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লাম। সকাল সকাল ভার্সিটি যেতে হবে। ভোর সকালে উঠে নামাজ পড়ে একটু পড়ালেখা করলাম। তারপর নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকে দেখি বন্ধুরা বকুলতলায় বসে আছে। গিয়ে ওদের সাথে বসলাম আর আলোচনা করলাম।
দেখো আমাদের রেস্টুরেন্টটা দিন দিন বাড়ছে, তাই আমাদের আর কোনো ব্যবস্থা করা দরকার। ঠিক বলেছিস, এখনো আমরা 4 জনে সামলাতে পারি না, তাহলে আর কয়জন লোক রাখি? কি বলিস তোরা? তাহলে আমি তাই করি, লোকজনের ব্যবস্থা করি। তারপরে আমরা অনেক সময় আড্ডা দিলাম। ক্লাসের সময় হয়ে গেল। তারপর আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম কথা বলতে বলতে। তখন আমি কারোর সাথে ধাক্কা খাই এবং দুজনেই পড়ে যাই। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার গালে থাপ্পড় পড়ে। আমি সামনে তাকিয়ে দেখি মাহিয়া দাঁড়িয়ে। ক্লাসের সময় হয়ে যাওয়ায় আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম। কিরে, কালকে পরিচয় আজকেই ধাক্কা দিচ্ছিস? ছোট লোক, ভদ্রতা শিখিস নাই? আরে আমরা তো ফ্রেন্ড, ভুলে লেগেছে, সরি। রাখ তো সরি। কালকে এমনিই ফ্রেন্ড বানিয়েছিলাম, এমন ফ্রেন্ডের কোনো দাম নাই আমাদের কাছে। ছোট লোক আর যেন সামনে না দেখি। কাকে ছোট লোক বলছে? ওকে থামিয়ে দিয়ে আর বলতে দিলাম না। আমি বললাম সরি ম্যাম, ভুল হয়েছে, এই বলে ওইখান থেকে চলে আসলাম। কিরে, ওই মেয়েটাকে কিছু বললি না কেন? আর আমাদেরকে কিছু বলতে দিলি না? আরে কিছু বলার দরকার নেই, এমনিতেও কিছু বললে শুধু ঝগড়া বাঁধবে। তাছাড়া ওরা মানুষই না, শুধু শুধু ঝগড়া করে কোনো লাভ আছে? ঠিক আছে, চল আজকে আর ক্লাস করব না, কোথাও থেকে ঘুরে আসি, তারপর রেস্টুরেন্টে যাব। ঠিক আছে? ঠিক আছে, চল। তারপর আমরা ঘুরতে চলে গেলাম। এদিকে সব ঘটনা আড়াল থেকে দেখছে একজন। সবকিছু দেখে মামুনকে তার ভালো লেগে যায় আর ভাবতে থাকে ছেলেটা খুব ভালো, এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেলে কত ভালো হতো। তারপর সে ঠিক করলো মামুন সম্পর্কে সব খোঁজ খবর নিবে। এবার মেয়েটির সম্পর্কে একটু ধারণা দেই। মেয়েটির নাম হচ্ছে নাবিলা আক্তার নিশি, আমরা নিশি বলেই ডাকবো। বাবা একজন কলেজে বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেন, মা একজন গৃহিণী, আর নিশির একটা ভাই আছে, নাম সিফাত। আর নিশি মামুনের সাথে একই ক্লাসে পড়ে। এখন এইটুকুই, বাকিটা পরে জানতে পারবেন। এদিকে আমরা সবাই রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি রেস্টুরেন্ট বন্ধ। তারপর মনে পড়ল আজ তো 29 তারিখ, সবাই 1 তারিখ থেকে আসবে। তারপর আমি বললাম আজকে আর নাই খুললাম, বাজারও নাই, তাই একদম 1 তারিখে থেকেই খুলি। ঠিক আছে, এই কয়দিনে আমরা লোক হায়ার করি। ঠিক আছে, এই কথাই রইল। তারপর সবাই যে যার মতো বাড়িতে চলে গেলাম। ফ্রেশ হয়ে মাকে বললাম খাবার দিতে। তারপর খাবার খেয়ে দিলাম একটা ঘুম। এক ঘুমে বিকেল হয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরোবো, তখন মা বলে, তোর মামা আজকে কল করেছিল, তোর নানি তোকে নিয়ে আমাদের যেতে বলছে, তুইও আমাদের সাথে যাচ্ছিস। আমি বললাম মা তোমরা যাও না, আমার এখানে কাজ আছে, আমি যেতে পারবো না। আরে পাগলা, তুই কেন যাবি না বলতো? তোর মেজো মামা কত বছর পর আবার আমাদের সাথে এক হবে। মেজো মামা? আমার মেজো মামাও আছে, আগে বলনি কেন? সে অনেক কাহিনী, তোকে পরে বলবো। তাহলে এই কথাই রইল, আগামী পরশুদিন তুই আমাদের সাথে যাবি, ঠিক আছে? না, আমি যাব না। আগে বলো মেজো মামা কোথা থেকে আসলো? বাচ্চাদের মতো করছিস কেন তুই? এখন আর বাচ্চা নেই। শুনতে যখন চাইছিস তাহলে শোন। তোর মেজো মামা যখন কলেজে পড়তো তখন সে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে আনে। তখন তোর নানা তোর মামাকে আর বাড়িতে উঠতে দেয়নি। তোর মামা অনেক দূরে কোথাও গিয়ে কিসের জন্য একটা চাকরি করত। তারপরও 2 বার বাবার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু তোর নানা এক কথার মানুষ, সে আর উঠতে দিবে না। কিন্তু গত বছর তোর নানা মারা যাওয়ার পর থেকে তোর নানি তোর মেজো মামাকে দেখার জন্য পাগল প্রায়। সবাই মিলে যখন খোঁজ করতেছিলাম তখন আমরা জানতে পারি তখন মেজো মামা দীর্ঘদিন যাবৎ একটা কলেজে অধ্যাপনা করে আসছেন। হঠাৎ তার ট্রান্সফার হয় আমাদের বাড়ির পাশের কলেজে। তখন তোর মামা বাড়ির খোঁজ খবর নিলে জানতে পারবে বাবা নেই আর মাকে খুঁজছে। সে আর দেরি না করে সব অভিমান ভুলে মায়ের কাছে ফিরে আসে। শুনলাম তোর মেজো মামার নাকি একটা মেয়েও আছে আর একটা ছেলে। তাই তোর নানি আমাদের সবাইকে ডেকেছে একসাথে
সময় কাটাতে। অনেক বছর পর সবাইকে একসাথে পাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমিও যাব তোমাদের সাথে। কবে যাবে বলো? ইচ্ছা আছে, আজ রাতেই চলে যাব। তুই তোর বন্ধুদের বলে দিস তুই আমাদের সাথে তোর নানির বাড়ি চলে যাচ্ছিস কিছুদিনের জন্য। আরে না, বলতে হবে না, চলো সবকিছু গুছিয়ে নাও। বাবা কখন আসবে? আমি রেডি, তোর বাবা কালকে সকালে যাবে আর তুই আর আমি আজকে গাড়িতে করে পৌঁছে যাব। তারপর রেডি হয়ে মামার বাড়ি মানে নানুর বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। সন্ধ্যা 7টার সময় রওনা দিয়ে পৌঁছালাম রাত 11টায়। গিয়ে দেখি নানু এখনো জেগে আছে, আর বাকি কেউ জেগে নেই খুব একটা বেশি। ছোট মামি আমাকে একটা রুম দেখিয়ে দিল, আমি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি সারা বাড়ি লোকজনের ভিড়। আমার সব খালারা আর মামাদের পরিবার সব এসেছেন। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সবাইকে সালাম দিয়ে নানির কাছে গিয়ে বসলাম আর বললাম, কি আমার বউটা আমাকে রেখে দেখছি আরেকটা জামাই নিয়ে ঘুরছো? নতুনটা নিয়ে ঘুরবো না তো কি করব? আমার জামাই যে কালকে রাতে আসলো, আমি রাত জেগে অপেক্ষা করলাম, আমার সাথে একটু কথা না বললেই চলে গেল। এটা কি মানা যায়? তাই আজকে নতুনটা নিয়ে ঘুরছি। তা বউটা দেখি রাগ করেছে। তা বলছি, বউটা কেমন আছে? আর পাশের নতুন জামাইটা কে? পাশে থেকে মা বলে উঠল, কি করছিস? ফাজলামি বন্ধ কর। আরে মা, আমরা নানি নাতি একটু ফাইজলামি করতেছি, না করো না তো। আর নানু, বলো না এটা কে? এটা হচ্ছে তোর মেজো মামার ছোট ছেলে, ওর নাম সিফাত। আর তোর আরো একটা মামাতো বোন আছে, নাম হচ্ছে নাবিলা। ও ঠিক আছে, তুমি কেমন আছো তা তো বললে না। আমি ভালো আছি, তার কি খবর? আমিও ভালো আছি। আচ্ছা নানু, আমি এখন একটু বাইরে যাব, সব বন্ধুদের সাথে দেখা করতে হবে। আমি তাহলে যাই। এই দাঁড়া, নাস্তা করে তারপর বাহিরে যাবি। এই মা, তোর ছেলেকে আগে নাস্তা দে তো। তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জন্য। সবাই দেখি পুকুর পাড়ে বসে বসে গেম খেলছে। পিছন থেকে যে সবার ফোন টান মেরে নিয়ে নিলাম, সাথে সাথে বলে উঠল, কোন হালারে ফোন টান দিলি? সামনে এনিমি। পিছনে বড় এনিমি দেখে সবাই পিছন থেকে আমাকে দেখে সবাই জড়িয়ে ধরল আর বলল, আরে বন্ধু, কবে আসলি? আর আমাদের জানাসনি কেন? আরে কাল রাতে 11টার সময় আসছি, আর আগে জানামো কেমনে? আমি জানছি সন্ধ্যায়, আর আগে জানালে কি তোদের বোন রেডি করে রাখতি আমার কাছে বিয়ে দেবার জন্য? আরে শালা, বলে কি? আমাদের বোন রেডি করে রাখলেও তোর এতটুকু সাহসও নেই যে সামনে যে কথা বলবি। তাও ঠিক, ছোটবেলায় যেই ঢিল মারছিল, থাক বাবা আমি নাই। সবাই হেসে দিল। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1:33 বাজে। তাই সবার থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে শুনলাম আমার কাজিনরা সবাই নদীতে গোসল দিতে যাবে। আর কি, আমিও লুঙ্গি গামছা নিয়ে রেডি। সবাই গোসল করলাম নদীতে। এভাবে সারাদিন কেটে গেল। বিকেলে সবাই একসাথে বসলাম। নানু বলল, কতদিন পর আবার সবাই একসাথে হয়েছিস, কত আনন্দ করছি, আমার মনটা হালকা হয়ে গেল। আমি আমার মেজো ছেলেকে আবার কাছে পেয়েছি, এখন একটু শান্তিতে মরতেও পারি। তারপর সবার সাথে পরিচিত হলাম, মেজো মামার ফ্যামিলি। তারপর নানু জিজ্ঞেস করলো, মেজো মামা কে? কি রে নাবিলা, কই? ও তো আসলো না আজকেও। মা, তোমার নাতনি আগে যে ভার্সিটিতে পড়তো সে ভার্সিটিতে টিসির জন্য গেছে, তাই আজকে আসতে পারিনি। আস্তে আস্তে 3-4 দিন লেগে যাবে। মা সবার জন্য কিছু গিফট কিনতে গেছে। এই তো এসে গেছি মা। আমি সবাইকে সবার গিফট বুঝিয়ে দিয়ে রাতের খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লাম। পরদিন সকালে আমি বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। আজই চলে যাব আমি। বাসায় এসে নাস্তা করে আমি বললাম, নানুমা, বাবা, মামা এবং খালারা সবাই শোনো, আমি এখনই চলে যাব। এ কথা শুনে নানা আমাকে আসতেই দিবে না। তারপরেও সবাইকে বুঝিয়ে সুজিয়ে চলে আসলাম।
বাবা মা আর সুমাকে রেখেই আসলাম। অনেকটা পথ পাড়ি দিতে হলো বাসায় আসতে। বাসায় এসে রেস্ট নিয়ে বিকেলে বের হলাম। রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি সবাই আছে। সবার সাথে বললাম আমি কি করলাম, এই 2 দিন কোথায় গিয়েছিলাম, কোনো সমস্যা নেই। তাহলে তুই বাজারটা করে নিয়ে আয়। আমি আর একটা ছেলে গিয়ে সমস্ত বাজার করে দিয়ে রাতের এদিকে বাড়ি ফিরছিলাম। খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে করে আসছি। পড়া কমপ্লিট করে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি। এদিকে নিশি একটা কাজে একটু বাহিরে আসছে, তাই সেই ছেলেটার খোঁজ তারই এক বান্ধবীকে নিতে বলে। এখন তার সেই বান্ধবী সেই ছেলেটার খোঁজ জানাতে কল দেয় নিশিকে। হ্যালো নিশি, তোর রোমিও এর সব খোঁজ পেয়েছিস? এই বলে নিশির বান্ধবী কল কেটে দেয়। এখন নিশি ভাবতে থাকে আমার তো এখানকার কাজ শেষ, তাহলে যাওয়ার সময় কথা বলবো মামুনের সাথে। তারপর সব কাজ শেষে যখন গাড়িতে ওঠে মামুনকে কল দেয়। 2 বার রিং হওয়ার পরও কল উঠায় না মামুন, তাই একটু রাগ ফিল করে নিজের ভিতর নিশি। এদিকে মামুন একটু নিচে গেছিল খাবার রিসিভ করার জন্য। অনলাইনে অর্ডার দিয়েছিল খাবার। উপরে এসে দেখে আননোন নাম্বার থেকে কল আসছিল। সে কোনো কিছু না ভেবে কল ব্যাক করে। কল রিসিভ হওয়ার পর হ্যালো, কে বলছেন? হ্যালো জান, আমাকে চিনতে পারছো না? এই যে, কে আপনার জান? হ্যাঁ, দেখেন রং নাম্বার। এইটা তো মামুনের নাম্বারই, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম্বার কেমনে পাইলেন? আর আপনি কে? আমাকে উল্টাপাল্টা নামে ডাকছেন। কি এমন উল্টাপাল্টা নামে ডাকছি? শুধু জানই ডাকছি। তুমি আমার জান না? দেখেন, বাজে কথা বাদ দেন। কি বলবেন বলেন, নয়তো ফোনটা কেটে দিচ্ছি। আচ্ছা বাদ দিচ্ছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আই লাভ ইউ মামুন। কি বলছেন এইসব? আজকে ফোন দিয়ে এসব বলছেন? আপনাকে চিনি না, জানি না, দেখিও নাই বোধহয় কখনো। আপনি আপনার লিমিট পার করে ফেলেছেন। কেটে দিচ্ছি। নেক্সট টাইম ফোন দিবেন না। কেটে দাও, অসুবিধা নেই। আমি তোমাকে জ্বালিয়ে যাব যে পর্যন্ত তুমি আমাকে না ভালোবাসবে। আমি আর কিছু না বলে ফোন কেটে দিলাম। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আমি আজ পর্যন্ত সামনাসামনি কোনো মেয়েকে প্রপোজ করি নাই। মেয়ে দেখছি আমাকে উল্টা প্রপোজ করে নাম্বারটা ব্লক করে রেখে দেয়। তারপর খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনে মেসেজের শব্দে। দেখি কাল রাতে সেই নাম্বার থেকে মেসেজ, গুড মর্নিং। আরেকটু বিরক্ত হলাম। অপরিচিত একটা ছেলেকে মেয়ে হয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করা, এটা আমার কাছে ভালো লাগে নাই। কোনো কিছু না বলে ফ্রেশ হয়ে চলে গেলাম। দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। রেস্টুরেন্টে একটু লোকজন আসা শুরু করলো দুপুরের খাবার খাওয়ার জন্য। তখন 2টি মেয়ে আসলো। আমার বন্ধুরা আর ওয়েটারগুলো ব্যস্ত থাকায় আমি গেলাম তাদের কাছে। বললাম, জি ম্যাম, বলেন কি খাবেন? আমাদের দুজনকে দুপুরের খাবারের প্যাকেজটা দিন। আচ্ছা ম্যাম, একটু অপেক্ষা করুন, আমি দিয়ে যাচ্ছি। তারপর তাদের অর্ডারগুলো দিয়ে আমি একটু বসলাম। তখনই আমার ফোনে মেসেজ আসলো। রেস্টুরেন্টে চাকরি করো ভালো কথা, মেয়েদের সাথে এত কথা কিসের? আরেকবার যদি দেখেছি তাহলে কিন্তু তোমার খবর আছে জান। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। মেসেজটা দেখে আমি অবাক। এই মেয়েটা আমার পিছু করছে। খুব বিরক্ত হচ্ছিলাম। আমি মেসেজ করলাম, এই যে আপু, আপনার সমস্যা কি? কখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছেন? আমি ছেলে হয়ে কি আপনাকে কখনো ডিস্টার্ব করেছি? ফোনটা রেখে কাজে মনোযোগ দিলাম। রাতের বেলায় বাসায় গিয়ে চুপচাপ পড়তে বসলাম। এদিকে নানুর বাসায় বিকেলে নাবিলা আসছে। সবার সাথে কৌশল বিনিময় করে সে চলে গেছে তার ঘরে রেস্ট করার জন্য। এদিকে নানু, মেজো মামা আর আমার বাবা মাকে ডেকে বলে, আমার একটা শেষ ইচ্ছা আছে, তোমরা শোনো। বলো মা, কি বলতে চাও? কি তোমার ইচ্ছা একবার শুধু বলো। আমি চাচ্ছিলাম তোদের সম্পর্ক আরো মজবুত হোক। অনেক বছর মেজো আমাদের ছেড়ে দূরে ছিল, তাই আমি চাচ্ছি মেজোর মেয়ে নাবিলাকে তোর বাড়ির বউ করে নে, এটাই চাচ্ছিলাম। মা, এটা তো ভালো প্রস্তাব, আমরা তো রাজি। এখন আপা রাজি হবে কি না? আমরাও রাজি। নাবিলা মেয়ে অনেক ভালো। আমি বলতে চাচ্ছিলাম এই কথা বলতে, কিন্তু তুমি বলে ফেললে। এটা তো খুবই ভালো কথা।
নাবিলাকে ডাকতো এখন একটু, আর একটা ছবি দাও মামুন নাতির ভাইয়ের। একটু পর নাবিলাকে ডেকে আনা হলো। আসো নাতনি, তোমার অপেক্ষায় আছি। কেন গো নানু, আমার অপেক্ষা কেন? আর তুমি কেমন আছো? আমি ভালো আছি, একটা কথা বলার জন্য তোমাকেই তাই ডাকছি। আচ্ছা বলো, কি হয়েছে? আচ্ছা, এই ছবিটা দেখো তো। ছবিটা দেখে নাবিলা মানে নিশি মনে মনে বলছে, আরে এটা তো আমার প্রথম ভালোবাসা মামুনের ছবি, কিন্তু নানুর কাছে কিভাবে? কোনোভাবে জেনে গেল না তো? দেখলাম তাই এই ছবিটা দেখালে কেন? আর এই ছেলেটা কে? এটা হচ্ছে তোমার ফুফাতো ভাই মামুন। তোমার ফুপা এবং মা বাবা আমরা চাচ্ছি তোমার বিয়েটা মামুনের সাথে দেই। তোমার কি মতামত? তোমাদের যা ভালো মনে হয় করো, আমার কোনো আপত্তি নেই। এটা বলে সেখান থেকে চলে গেল। আর মনে মনে বলছে, মেঘনা চাইতেই জল। এখন খেলাটা জমবে মনে হচ্ছে। আমি মামুনকে নিজের করেই পাবো। নানু এবার সবাইকে বলল, তাহলে শুনেছো সবাই, আমার নাতনির কোনো অসুবিধা নেই, সে রাজি। তাহলে তো ঠিক আছে, 4-5 মাস পরে একবার আমাদের বাসায় নিয়ে চলে যাব। ঠিক বলছো আপা, আমিও তাই বলতেছিলাম, 4-5 মাস পরে খেললে ভালো হয়। তখনই আমার ছোট বোন সুমা এসে বলে, তার মানে আমি একটা ভাবি পেতে চলেছি। তখন সবাই বলে মামুনকে না জানাতে, কারণ মামুনকে সারপ্রাইজ দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ভাবির সাথে আড্ডা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। এদিকে আমি পড়া শেষ করে রেস্টুরেন্ট থেকে আনা খাবারগুলো খেলাম। তারপর বিছানায় শুয়ে ফেসবুকে লগ ইন করতে একটা কল আসলো। রিসিভ করতেই বলল, জান কেমন আছো? এই জান বলা বন্ধ করুন, আর আপনার আসল পরিচয় দিন। আমি হচ্ছি মোহাম্মদ মামুনের হবু স্ত্রী। আর কোনো পরিচয় লাগবে? ফাইজলামি করা বন্ধ করেন। আমার কবে বিয়ে ঠিক হলো এসব কিছু বাদ দেন, আর ফোন কইরেন না কিন্তু, আপনাকে আমি চিনি না। আচ্ছা আচ্ছা, আর ফান করব না। আমি সত্যিই আপনাকে অনেক ভালোবাসি। আর আপনি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি। আপনার নাম বলেন, কোথায় দেখেছি আপনাকে? কি হলো, উত্তর দেন। আরে মামুন, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কিভাবে? সবকিছু জানতে হলে আমার ফ্রেন্ড হয়ে যান, তারপর আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। ফ্রেন্ড হতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফ্রেন্ড। এবার বলো তোমার নাম কি এবং বাসা কোথায়? আমার নাম নিশি, আর আমরা আগে থাকতাম ঢাকায়, এখন বর্তমানে তোমাদের টাঙ্গাইলে শিফট হলাম, এখানেই থাকবো। ও আচ্ছা, ভালো কথা তো। এভাবে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হতে থাকে। 2 দিন পর মা বাবার বোন ফিরে আসে। বোন এসে বলে, কিরে ভাইয়া, কেমন আছিস? ভালো, কিন্তু তোর মতলব ভালো ঠেকছে না। বলতো কি মতলব? আরে ভাইয়া, কিছুই না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিছুদিন পরে দিব সারপ্রাইজটা। অবশ্য থাক, এখন পুরোটাই নাইবা বলি, পরে বলবো। কি বলস, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। ভাগ এখান থেকে যা। রাতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর পড়া শেষ করে উঠেছি, তখনই নিচে কল করলো। কথা বললাম কিছুক্ষণ, তারপর রেখে দিলাম। এভাবে আস্তে আস্তে দিন যাচ্ছে। আমাদের ব্যবসাও ভালো, কিন্তু আমি একটু চাপের কারণে আর ওদের সাথে রেস্টুরেন্টে কাজ করছে না, আমার জায়গায় অন্য একজনকে চাকরি দিয়েছি। এভাবে দেখতে দেখতে 5 মাস কেটে গেল। এই 5 মাসে নিশি আর আমার সাথে অনেক বন্ধুত্ব হয়ে গেল। এর মাঝে একবার দেখা করেছি, কিন্তু মুখটা দেখতে পারিনি, শুধু চোখ দুটো দেখতে পেরেছি। চেহারা দেখার রিকোয়েস্ট করলে বলে, আর তাকে বিয়ে করলে চেহারা দেখাবে, তার আগে না। আমি আর জোর করি নাই। একটু দূরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার সন্দেহ হয়। তারপর চুপি চুপি মেয়েটার পিছু নিয়েছি। তারপর নিশির আসল চেহারা দেখতে পেয়েছি। অনেক সুন্দর মেয়েটা। একদিন বাবা মা আমার রুমে এসে বলছে, বাবা, আমি আর তোর বাবা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, কিছু মনে করিস না। কি সিদ্ধান্ত নিয়েছো মা বাবা, বলো না। বলবো, তার আগে এই ছবিটা দেখো। আমি ছবিটা হাতে নিয়ে অবাক। তারপর মাকে জিজ্ঞেস করলাম, মা এটা কার ছবি আর আমাকে দেখাচ্ছ কেন? এটা হচ্ছে তোর মেজো মামার বড় মেয়ে নাবিলা আক্তার নিশির ছবি, আর তোকে দেখাচ্ছি কারণ
আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে নাবিলার বিয়ে দিব। তোর কোনো অমত নেই তো? নাবিলা নাকি নিশি, সে কি রাজি? যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই। তবে কি? আর নাবিলা তো 5 মাস আগেই রাজি হয়ে গেছে। কথা 5 মাস আগেই ঠিক করা। তোকে জানাতে চাচ্ছিলাম, তাই জানিয়ে দিলাম। তবে হচ্ছে এই, আমি যে রাজি এটা যেন নাবিলা না জানে, ঠিক আছে? আর বিয়েটা কবে ঠিক করলে? 1 মাস পর তোদের বিয়ের তারিখ ঠিক করেছি। আচ্ছা, তাহলে জানাইও না। জানাবো মানে সব কিছু রেডি করি। এই বলে বাবা মা আমার রুম থেকে চলে গেল। শুয়ে শুয়ে ভাবছি নিশি তাহলে আমার সাথে গেম খেলছে, আগে থেকেই জানতো আমাদের বিয়ে ঠিক। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, এর একটা ব্যবস্থা করতে হবে। বিকেলে বন্ধুদের সবাইকে নদীর ধারে ডাকলাম, সবার সাথে সবকিছু শেয়ার করলাম। তারপর তারা বলল, হারামি, তোর বিয়ে ঠিক হয়েছে, আগে বলবি না? দাওয়াত কই? আমি জানার পর 1 ঘন্টার ভিতরে তোদেরকে জানালাম, তাও বলছিস জানাইনি। আর তোদের আমি দাওয়াত দিব কেন? পরিবারের সদস্যদের দাওয়াত দিতে হয়। সবাই আমাকে জড়িয়ে ধরে বলে, বন্ধু, তুই আসলেই কলিজার বন্ধু। তোর সমস্যা আমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তারপর সবাই মিলে একটা প্ল্যান করলাম। তারপর সবাই যে যার বাড়িতে চলে গেলাম। আমি নিশিকে ফোন দিয়ে বললাম, তুমি তো আমার বন্ধু, তাই না? হঠাৎ এই কথা বললে কেন? না মানে আমার বিয়ে ঠিক হয়েছে আমার মামাতো বোনের সাথে, ওর নাম নাবিলা, তাই তোমাকে দাওয়াত দিলাম। আর আমার সাথে ওর কথা হয়েছে, আজকে বিকেলে আমরা ঘুরতে যাব। কি বলো তুমি সব? তুমি নাবিলার সাথে কথা বলছো, আবার ঘুরতে যাবে? কিভাবে সম্ভব? কেন, তোমার কি হলো আবার? তুমি কি খুশি না? তারপর নিশি এমন একটি কথা বলল, আমিও চাই তোমাদের সাথে। তুমিও যাবে? হ্যাঁ যাব। বলো, লোকেশনটা বলো। আমিও দেখবো আমার মামুনকে আমার কাছ থেকে কে ছিনিয়ে নিতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে এসো। এই জায়গায় বিকেল 4টায় থাকবে। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিয়ে বন্ধুদের গ্রুপ কল দিলাম। হ্যাঁ মামা, বল, কাজ হয়েছে? যা যা বলতে বলেছিলাম তাই তাই বলেছিস তো? হ্যাঁ বন্ধু, তাই হয়েছে, কিন্তু এরপরে কি করব? শোন, আমাদের ফ্রেন্ড রিয়া আছে না, ওকে সবটা শেয়ার করেছি। ও হেল্প করতে রাজি হয়েছে। ওকে নিয়ে যাব। রিয়া তোর গার্লফ্রেন্ডের ভূমিকা পালন করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে রেডি হও সবাই, তুই বলে কলটা কেটে দিলাম। আস্তে আস্তে সুন্দর করে রেডি হচ্ছিলাম, বুকের ভিতরে ধুকধুক করছে, না জানি কি হয়। বিকেলে সবাই মিলে বের হলাম। রাজুর চায়ের দোকান পাড়ে থেকে সবাইকে রিসিভ করলাম। বললাম যে চলো তাহলে পার্কে যাই, সেখান থেকে আবার রিয়াকেও নিয়ে যেতে হবে। সবাই মিলে রিয়ার সাথে দেখা করলাম, তারা সবকিছু ভালোভাবে বুঝিয়ে বললাম। চলো তাহলে পার্কের ভেতরে যাওয়া যাক। সবাই মিলে পার্কের ভিতরে গেলাম। বন্ধুদের বললাম লুকিয়ে পড়তে। রিয়া আর আমি বেঞ্চের উপরে বসে পড়লাম। তখনই নিশির কল আসলো। কই তোমরা? আমি চলে এসেছি। আরো ভিতরে আসো, আমরা বেঞ্চে বসে আছি। ঠিক আছে, 2 মিনিট। তুমি কি কালো শার্ট পরে আসছো? আমি কালো শার্ট পরে আসছি, আর নাবিলা লাল শাড়ি। কি নাবিলা আসছে? দাঁড়াও, এক্ষুনি দাঁড়াও, আমি আসছি। 2 মিনিটের ভিতরে নিশি এক প্রকার দৌড়ে আমাদের কাছে চলে আসে। এসেই বলে, এই মেয়ে, কে তুমি? মামুনের সাথে বা কি করছো? আরে এটাই তো হচ্ছে নাবিলা, আমার হবু স্ত্রী এবং মামাতো বোন। চুপ! তোকে একটা কথাও বলতে বলছি? এত কথা বলিস কেন? চুপ থাক। এই মেয়ে, কথা কানে যায় না? আমি আর কোনো কিছু বললাম না। আমি হচ্ছি নাবিলা মামুনের হবু স্ত্রী, বললই তো মামুন। আর আপনি কে এত কথা বলছেন? আমি হচ্ছে আসল নাবিলা আক্তার নিশি, মামুনের মামাতো বোন এবং হবু স্ত্রী। আমি তো এটা আশা করি নাই নিশি, তোমাকে ফ্রেন্ড করেছি তার মানে এই না যে তুমি যখন যা খুশি তাই করবে। তুমি আমাকে প্রপোজ করেছিলে, আমি তোমাকে রিজেক্ট করেছিলাম, তাই বলে তুমি এমন করবে? দেখো মামুন, আমি আসল নিশি। না, আমার বিশ্বাস হয় না। চলো তো নিশি, আমরা এখান থেকে চলে যাই, এই মেয়েটা খুব ডিস্টার্ব করছে। আমি আর রিয়া ওখান থেকে চলে আসার সময় পিছনে ফিরে দেখলাম নিশি ওখানে পড়ে আছে। আমি আর কোনো কিছু না বলে দূরে চলে আসলাম নিশির কাছে। চোখ খোলো নিশি, তোমার কি হয়েছে? চোখ খোলো প্লিজ।
আমি আর এমন করব না। বন্ধুরা সবাই চলে আসো এখানে। রিয়া পানি বোতল এগিয়ে দেয়, আমি নিশির চোখে পানি দেই। তারপর নিশির জ্ঞান ফিরে আসে। মামুন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না। আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার কোনো কিছু হলে আমি বাঁচব না। তারপর নিশি দাঁড়ালো। তারপর আমার বন্ধুরা সবটা বলল। আমি কেমন করে সবটা জানি যে আমি যার সাথে কথা বলতাম সেই নিশি, আর আমার মেজো মামার মেয়ে নাবিলা একজনই। সব যেহেতু জেনে গিয়েছিলা, তাহলে তো বলতে পারতা। তুমি বলনি কেন? তুমিও তো জানতে। আমি সবকিছু জানি না, এখন তোমার একটাই শাস্তি, তুমি এখন আমাকে প্রপোজ করবে। তারপর আমি পাশের দোকান থেকে একটা গোলাপ ফুল নিয়ে রোমান্টিক স্টাইলে প্রপোজ করলাম। দিন, মাস, বছর নয়, গ্রীষ্ম, বর্ষা, শীত নয়, তোমায় ভালোবাসি প্রতিটি পলকে, প্রতিটি ঝলকে। আমার যা কিছু আছে তোমার মধ্যে জড়িয়ে আছে। তুমি কি আমায় জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে নিশি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিটি অর্থেই তোমার সঙ্গী হব, তোমার সাথে স্বপ্ন দেখব, তোমার সাথে বড় হব। প্রতিটি দিন তোমায় আরো বেশি ভালোবাসবো নিশি। তুমি কি আমায় বিয়ে করবে? জীবনের বাকিটা পথ একসাথে হাঁটবো। যদি তাই হয় তাহলে ফুলটা নাও এবং আমার ভালোবাসা গ্রহণ করো প্রিয়। আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ, আমি হতে চাই তোমার জীবন সঙ্গী, তাই আমি ফুলটা নিলাম। আই লাভ ইউ টু। এই বলে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরলো নিশি। সবাই হাততালি দিল। সাথে সাথে আমরা একে অপরকে ছেড়ে আলাদা হয়ে গেলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে যে যার মতো বাসায় চলে গেলাম। রাতে নিজে আমি কথা বলছিলাম, হঠাৎ এমন একটা কিছু ঘটবে চিন্তা করিনি। রাতে নিশির সাথে আমি কথা বলছিলাম, হঠাৎ আমার ছোট বোন এসে বলছে, ভাইয়া, বাবা তোকে ডাকে, তাড়াতাড়ি নিচে আয়। আচ্ছা যাচ্ছি, তুই যা। তারপর আমি নিশিকে বললাম, বাবা কেন জানি ডাকছে আমায়, আমি তাহলে এখন রাখি, পরে কথা হবে। ঠিক আছে, যাও। কলটা কেটে দিয়ে নিচে গেলাম বাবার সাথে কথা বলার জন্য। নিচে এসে দেখি সবাই আছে এখানে। তারপর আমি গিয়ে বললাম, বাবা আমায় ডেকেছিলে? হ্যাঁ ডেকেছি, তোর নানু ফোন দিয়েছিল, বলছে যে তোদের বিয়ে শুক্রবারে দিতে চায়। তা তুই কি বলিস? তোমাদের সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর সব বন্ধুদের কালকে আসতে বল। সব কেনাকাটা করতে হবে, যতই হোক একটা মাত্র সোনার টুকরা ছেলে আমাদের। তা তো অবশ্যই, বিয়েটা ধুমধাম করে দিব। আচ্ছা আমি তাহলে এখন যাই, সবাইকে বলি আসতে। আচ্ছা যা। এরপর বাবা মার ওখান থেকে এসে সবাইকে ফোন করে জানিয়ে দিলাম কালকে সকাল সকাল চলে আসতে, আর মাত্র 3 দিন বাকি আছে। তারপর আবার নিশিকে ফোন করলাম, দেখি ব্যস্ত। একটু অপেক্ষা করলাম, একটু পর নিশি আমাকে কল করলো। সরি জান, আমি বান্ধবীর সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলছিলাম, কিছু মনে করো না। থামো, তুমি এমন করছো কেন? আমি কিছুই মনে করিনি সোনা, তুমি একটু শান্ত হও। না, আসলে আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরা কল করে একটু দেরি হলে সন্দেহ করে। আর তুমি এটা ভেবে নিলে আমিও তাদের মতন করব তোমার সাথে? আমি তোমাকে বিশ্বাস করি নিশি। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হবে। তুমি আমাকে এতটা বিশ্বাস করো, সত্যি আমি ভাগ্যবতী তোমাকে পেয়ে। আমি চাই তুমিও আমাকে এতটাই বিশ্বাস করো। আমিও তোমাকে এতটা বিশ্বাস করি। আর কি যেন বলবে বলছিলে? ও হ্যাঁ, আমার বাবা মা বলল আগামী শুক্রবার আমাদের বিয়ে, তাই কালকে শপিং করতে যেতে। আচ্ছা তাহলে যাইও তুমি শপিং এ। কেন তুমি যাবে না? তুমি না গেলে কিন্তু হবে না বলে দিলাম। আমাদের সবার সবকিছু কেনাকাটা শেষ, শুধু বাকি আছে তোমার, তাও আমি তোমার সাথে যাব। ওকে, শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি। পরদিন বন্ধুরা সবাই মিলে সকাল সকাল আমার বাসায় এসে হাজির হয়েছে শপিংয়ে যাওয়ার জন্য। তারপর আমিও রেডি হয়ে সবাইকে শপিংয়ে যেতে বলে আমি গিয়ে নিশিকে পিক করে নিয়ে আসলাম। সারাদিন শপিং করলাম। আমার আর নিশির তাড়াতাড়ি শপিং শেষ, কিন্তু আমার বন্ধু আর ওদের গার্লফ্রেন্ডদের একটু বেশি সময় লাগলো। তারপর সবাই আমাদের রেস্টুরেন্টে চলে গেলাম। নে, তোরা সবাই যার যার মতো কি কি খাবি অর্ডার কর।
আচ্ছা, এই রেস্টুরেন্টে আমি প্রথমবার আসলাম। এর আগে সব রেস্টুরেন্টেই গেছি, এটাই আশা হয় নাই। খাবার কেমন হবে জানি না। আরে চিন্তা করেন না ভাবি, এটা আমাদেরই রেস্টুরেন্ট, খাবার ভালোই হবে আশা করি। তোমাদের রেস্টুরেন্ট না একটাই, তাহলে এটা কোনটা? এই 1 মাস আগে আরো 3টা নিয়েছি। কিছু টাকা জমানো ছিল, কিছু বাবার কাছ থেকে লোন নিয়েছি। বাবা তো এমনিতেই দিয়ে দিতে পারতো। আসলে আমরা আঙ্কেলের থেকে নিতে চাইনি, তাই এমন করা। তাছাড়া আঙ্কেল এমনই টাকা দিতে চেয়েছিলেন। ও, ঠিক করেছো। খাবার এসে গেছে, শুরু করো খাওয়া। ওরা সবাই খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে যে যার বাসায় চলে গেল। আমি আর নিশি বাকি আছি। নিশিকে মামার বাসায় দিয়ে এসে আমি আমার বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়ার পর বোন বলছে, ভাইয়া, আমি কিন্তু ভাবিকে সাজানোর দায়িত্ব নিব। ঠিক আছে নিস, আর তোর জন্য কিছু গিফট নিয়ে আসছি। আমার বিছানার উপর আছে, নিয়ে নিস। ধন্যবাদ ভাইয়া, তবে তুই এত ভালো হলি কবে থেকে? গিফট দিচ্ছিস? আমার কয়েকটা দিন ধরে দেখলাম এত দুষ্টুমি করছিস না আমার সাথে, মতলব আছে নাকি? কি মতলব? হ্যাঁ এসব ভালো না। কি মতলব? হ্যাঁ এসব ভালো না। ভালো ব্যবহার করছি, তোর ভালো লাগছে না? দাঁড়া, আমার বিয়েটা হয়ে যাক, তোর বিয়ের ব্যবস্থা করে দিব। তখন একটা নিউজ চালু হয়ে যাবে, ক্লাস 9-এর ছাত্রীকে বিয়ে দিয়ে দিল তারই পরিবারের লোকজন। সেটা দেখা যাবে। এখন আমি যাই, ভাবিদের বাসায় চলে যাব কাল সকাল সকাল। তারপর দিলাম একটা ঘুম। সকালবেলা সব আত্মীয় স্বজনের আনাগোনা শুরু হয়ে গেল। আজকে বুধবার, কালকে গায়ে হলুদ। সকল আয়োজন ধুমধাম করে শুরু হয়ে গেল। বন্ধুরা সবাই সকাল থেকে কাজে লেগে পড়েছে। ওদের প্রতি একটু মায়া হলো যে আমার কলিজার ফ্রেন্ড। সবাইকে ডাকলাম, খেয়েছিস সকালে তোরা সবাই? না, খাইনি এখনো। ভাবলাম তোর সাথে খাই, আন্টি অনেক জোর করলো তাও খাইনি। চল তাহলে তোরা সবাই একসাথে খেয়ে আমিও কাজে নেমে পড়ি। হ্যাঁ চল। সবাই একসাথে নাস্তা করে কাজে নেমে পড়ল। আমি কাজ করতে চাইলে আমাকে বলে, তুই কোনো কাজ করতে পারবি না, যা কাজ করা সব আমরাই করব। আমি আর কি করব? নিশিকে ফোন করলাম। হ্যালো নিশি, কেমন আছো? তুমি কেমন আছো? সকালে নাস্তা করছো? হ্যাঁ নাস্তা করলাম এইমাত্র, তুমি করছো? হ্যাঁ করেছি। আচ্ছা শোনো, সকালে রাতে আমার সাথে একটু দেখা করতে পারবে? তোমাকে কিছু দেওয়ার আছে। কালকে যাব কেমন করে? কালকে তো গায়ে হলুদ, কেউ যাইতে দিবে না। আচ্ছা তোর আশা লাগবে না। আরে রাগ করো কেন, যাব। আচ্ছা যাও। ঠিক আছে বাবু, এখন রাখি, টাটা। এইভাবে কেটে গেল আজকের দিনটা। কালকে সকাল সকাল সবাই আমাকে হলুদ লাগিয়ে নিশিদের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আমি বসে বসে ভাবছি কি করা যায়, রাতে কেমন করে যাওয়া যায়। তারপর কিছু একটা ভেবে একটু ঘুম দিলাম। রাতে আমি কোনো রকমে নিশিদের বাড়ির পিছন দিয়ে মই লাগিয়ে উঠে যাই নিশির রুমের বেলকনিতে। সরাসরি চলে যাই নিজের ঘরে। গিয়ে দেখি নিশি পেটের উপর ভর দিয়ে কি যেন দেখছে। কাছে গিয়ে যা দেখতে পেলাম, আমি উকি দিয়ে দেখলাম আমার ছোটবেলার ছবি দেখতেছে, যেখানে আমি স্কুল থেকে ফুটবল খেলার জন্য একটি স্কুলে গিয়েছিলাম। তখন আমি আরও চিকন ছিলাম, এখন একটু ফিট হয়েছি, চেহারাও ঘুরেছে অনেকটা। তারপর ওকে ডাক দিলাম, এই যে মিস, আমাকে কেন ডেকেছিলে বলো? ও তুমি? তোমাকে ডেকেছিলাম কিছু দেওয়ার জন্য। কি দিতে চাও? বিয়ের আগে কিস টিস দিতে পারবো না কিন্তু। যাও, দিব না কিস, এটা তো আমার বলার কথা ছিল। যাক ভালোই হইলো, ওটাও দিতে চেয়েছিলাম, দিবে না ঠিক আছে? কি দিতে চেয়েছিলে আর কি সাথে দিতে চেয়েছিলে বলো তো দেখি। আর আমি একটু মিস্টেক করে ফেলেছি, আমার কিস লাগবে। এই নাও, আর কিসের কথা ভুলে যাও, একদম বিয়ের পর। কি আছে এতে? বাসায় গিয়ে খুলবে ঠিক আছে? এখন একটা কিস দিতে দাও না প্লিজ প্লিজ। আচ্ছা চোখ বন্ধ করো। তাকিয়ে আছো কেন? আমার বুঝি লজ্জা করে না? আচ্ছা আমার কাছে আসো, লজ্জা ভেঙে দিচ্ছি। যা দুষ্টু। তারপর আরো কিছুক্ষণ সময় গল্প করে চলে আসলাম আমার বাসায়। এসে বাক্সটা খুললাম, দেখলাম গতকাল শপিং করার সময় নিশিকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, কালো কালারের শাড়ি। ওই শাড়ির সাথে একটা পাঞ্জাবি ম্যাচিং করা ছিল, কিন্তু আমি কিনি নাই। নিশি সেই পাঞ্জাবিতে একটা ঘড়ি
আর এক জোড়া জুতা আমাকে দিয়েছে। সাথে সাথে নিশিকে ফোন করলাম, কিন্তু বন্ধ পেলাম। মনে মনে একটা ধন্যবাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা সবাই নানা রকম কাজে ব্যস্ত। আমি সকালবেলা উঠে নাস্তা করে বন্ধুদের সাথে একটু কথা বললাম। ওরা আমাকে জোর করে ধরে সাজিয়ে দিল। শুক্রবার থেকে জুমার নামাজ পড়ে রওনা দিলাম নিশিদের বাসার উদ্দেশ্যে। খুব বেশি দূরে না থাকায় 1 ঘন্টার ভিতরে পৌঁছে গেলাম। তারপর সব ফর্মালিটি পূরণ করে রাত 9টার দিকে আমাদের বিয়ে পড়ানো হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। আসার সময় নিচে একটু কান্না করলো, এখন খুশি আছে। বাসায় আসার সাথে সাথে ছোট কোণে সে নিশিকে নিয়ে গেল। আমি চলে গেলাম বন্ধুদের সাথে দোতলার একটা রুমে। ওরা সবাই হাসাহাসি করছে, আর আমার ভিতরে একটু ভয় করছে। এটা দুলাভাই বুঝতে পেরে আমাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে। কিছুক্ষণ পর চাচাতো বোন এসে বলল, নতুন জামাই কই? আসো, রুমে নিয়ে আসি। না, আমি একটু পরে যাব আপু। কোনো কথা শুনছি না। কি আর করার। আস্তে আস্তে চলে গেলাম বাসর ঘরের সামনে। সামনে গিয়ে দেখি আমার বোন দাঁড়িয়ে আছে। আমি কাছে যাওয়ার সাথে বলল, দে ভাইয়া, 5,000 টাকা দে। কিসের 5,000 টাকা? আমি কোনো টাকা দিতে পারবো না, আমার কাছে নাই। না দিলে যাইতেও দিব না ভিতরে। আর দেরি করে গেলে তো ভাবি তোকে কি করবে তুই চিন্তাও করতে পারবি না। এই নে 1,000 টাকা আছে, নিলে নে, নয়তো আমি চলে যাচ্ছি, যাব না ভিতরে। আচ্ছা দে, তুই তো আগে এমন কৃপণ আসছিলি না, এখন এমন হয়েছিস কেন? যা ভিতরে যা। তারপর ভিতরে গিয়ে দরজা আটকে দিয়ে খাটের কাছাকাছি যত যাচ্ছি বুকের ভিতরে ধুকপুক ধুকপুক করছে। খাটের কাছে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে নিশি আমার পা ছুঁয়ে সালাম করতে নিলে, আর নিশি কি করছো? তোমার জায়গা এখানে না, তোমার জায়গা আমার বুকে সব সময়। সেটা তো জানি, কিন্তু এটার নিয়ম পালন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কি অজু আছে? না থাকলে অজু করে এসো, আর এগুলো ভারী কাপড় বদল করে এসো। তারপর দুজন অজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম। তারপর টেবিলের উপর কিছু খাবার ছিল, আমি রেখে দিতে বলেছিলাম। দুজনে মিলে ভাগাভাগি করে খাবারগুলো খেলাম। তারপর নিশি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মামুন, তোমার কি কখনো গার্লফ্রেন্ড ছিল বা এমন কোনো কিছু ছিল? আরে এটা কি আজব প্রশ্ন, তা উত্তরটা দিচ্ছি। আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, কারণ আমরা বন্ধুরা মিলে যখন রেস্টুরেন্টের কাজ শুরু করি তখন আমি ছিলাম রাঁধুনি হিসেবে, তাই সব সময় রান্না করে থাকতে হতো। হয়তো এমন কোনো কাস্টমার ছিল, তাদের রিকোয়েস্টটা হয়তো বাইরে আসতে হতো, তাই কখনো সুযোগ হয়ে ওঠেনি বা করিনি প্রেম। ও আচ্ছা। কি হলো, তোমার কখনো বয়ফ্রেন্ড ছিল? না আবার হ্যাঁ। এটা কেমন উত্তর? আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের স্কুলে প্রতি বছরের ন্যায় ওই বড় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। তখন ওইখানে একটা ছেলে ছিল, অন্য স্কুল থেকে এসেছিল, আমার খুব পছন্দ হয়, কিন্তু কথা বলার সময় পাই না তার সাথে। দূর থেকে একটা ছবি তুলে রেখেছিলাম, ওই ছেলেটাকে মনে মনে খুব ভালো লেগেছিল, তাই বলতে পারো আমার বয়ফ্রেন্ড ছিল আবার না। ও, ওই ছেলেটার একটা ছবি দেখাতে পারবে আমাকে? দেখো, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা ছোটবেলার আবেগ ছিল, আমাকে বিশ্বাস করো। আরে পাগলি, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, কখনো তোমাকে অবিশ্বাস করব না। তুমি যদি দেখাতে নাই চাও তাহলে অসুবিধা নাই। আরে না, এই দেখো ছবি। আরে একে তো আমি চিনি, তুমি চিনতে পারো নাই? কি বলো, তুমি চিনো? থাক, এখন আর চেনার দরকার নেই, এখন তুমি আমার আছো না, তুমি থাকলেই হবে, আর কাউকে লাগবে না। দাঁড়াও তোমাকে দেখাই। এই বলে আলমারির ভিতর থেকে একটা অ্যালবাম বের করলাম। সেখানে আমার ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত সব ছবি আছে। অ্যালবামটা হাতে দিলাম নিশির। কিছুক্ষণ ধরে অ্যালবামটা দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, তাহলে তুমি সেই ছোটবেলার ভালোবাসা আমার? আজকে আমি অনেক খুশি, আমার কিছুই লাগবে না। আচ্ছা তাহলে এখন খেলা শুরু করা যাক।
দেখো দুষ্টুমি করবে না, একটু বলে দিলাম কিন্তু। কে শুনে কার কথা? দুজনে মিলে ঝাঁপ দিলাম এক প্রেমের সমুদ্রে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় 8টা বাজে। তাড়াতাড়ি নিশি আর আমি উঠলাম। সময় খুব কম থাকে, দুষ্টুমি করলাম না। মনে মনে বললাম এটা কালকে হিসাব বরাবর করব। দুজন গোসল করে নিচে গেলাম। নিশি চলে গেল মায়ের কাছে, আমি চলে আসলাম বন্ধুদের কাছে। কিরে শালারা, কি অবস্থা? ছাদে কি করিস? আমরা যাই করি না কেন, তুই শালা নতুন বউ রেখে এখন এখানে আসলি কেন? আঁচলের নিচে ঢুকে যাইতি। তা কালকে রাতে কেমন কাটলো? আজকে সকাল 8টার দিকে ঘুম ভাঙলো, তাই আসতে একটু লেট হলো। আর কেমন কাটছে তোদের বলবো কেন? তোরা বিয়ে কর, জানতে পারবি। আচ্ছা বাদ দে, চল নাস্তা করব, তোর জন্য এখনো নাস্তা করি নাই। কি বলিস? নাস্তা করিস নাই? চল চল নিচে চল, নাস্তা করি, তারপর কথা হবে। তারপর সবাই নিচে আসলাম। এসে দেখি সবাই বসে আছে আমাদের জন্য। আমি গিয়ে আমার বোনের পাশে বসলাম। ও সাথে সাথে বলল, ভাইয়া, ভাবির ওখানে গিয়ে বস, এখানে বসতে পারবি না। কেন, কি হয়েছে? এখানে বসতে পারবো না কেন? গিয়ে বসতো, এত কথা বলিস কেন? তারপর নিশির সাথে গিয়ে বসলাম। সবাই মিলে খাচ্ছিলাম। খাওয়ার মাঝখানে বাবা বলল, মামুন, তোমাদের রেস্টুরেন্টের ব্যবসা কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালোই চলছে। সবাই মিলে কাজ করি তো ভালোই চলছে। একটা কথা বলতে চাচ্ছিলাম, বলতে পারো সিদ্ধান্তই নিয়েছি। আরে আঙ্কেল, আপনি বলুন, আমাদের কাছ থেকে আর কি অনুমতি? আপনি আমাদের বাবার মতো, আপনার কোনো কথা অমান্য করব না। আচ্ছা ঠিক আছে, তার আগে বলতো মামুন কি কাজ করে তোমাদের রেস্টুরেন্টে? মামুন হচ্ছে সব রেস্টুরেন্টে বসের মতো খেয়াল রাখে। কোন রেস্টুরেন্টে কি দরকার না দরকার সবকিছু খেয়াল করা, তাই ওর কাজ। ও সব রেস্টুরেন্টগুলো ঘুরে ঘুরে সবকিছু নজরদারি করে, বলতে পারেন বস। আর আমরা বাকি 3টা রেস্টুরেন্ট দেখাশোনা করব। ও আচ্ছা, আমি যা বলতে চাচ্ছিলাম, আমি যে অফিসটা চালাচ্ছি বর্তমান, সেটা চালানো আমি আর পারছি না। অনেক লোড, আমার একার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। বয়স হয়ে গেছে, তাই একটু দৌড়ঝাঁপ করাও কষ্ট। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাবা? আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সব কিছু তো তোর আর তোর বোনের। তোর বোন তো অনেক ছোট, এত কিছু সামলাতে পারবে না। আমি চাচ্ছি তুই আমার অফিসটা সামলা, আর আমি তোর জায়গায় ওই রেস্টুরেন্ট সামলাই। কিন্তু বাবা, আমার একটু সময় প্রয়োজন এত বড় একটা সিদ্ধান্ত নিতে। আচ্ছা, তোকে 1 সপ্তাহ সময় দিলাম, সিদ্ধান্ত নে, ঠিক আছে? ঠিক আছে, ভেবে দেখছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদের নিয়ে চলে গেলাম আমাদের আড্ডাখানায়। তারপর বললাম, তোদের তো নতুন করে কিছু বলতে হবে না, এখন বল আমার কি করা উচিত। আমাদের সবাই এতক্ষণ এটা নিয়ে আলোচনা করলাম। তোর উচিত আঙ্কেলের কথা মেনে নেওয়া, কারণ আঙ্কেলের বয়স হয়েছে। তোদের ব্যবসা তো অনেক বড়, তাই সামলাতে পারছে না। আমরা এদিকটা দেখে নেবানি, আর আঙ্কেলকে অফিসেও নাও আসতে দিতে পারি। আঙ্কেলের রেস্টের জন্য এতটুকু করা, তাও যদি আঙ্কেল আসতে চায় সেটা আঙ্কেলের ব্যাপার। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাই হবে। তবে আমাকে ভুলে যাস না কিন্তু। তুই এমনভাবে বলছিস যেন মনে হচ্ছে তুই এই দুনিয়া থেকে চলে যাবি। আমাদের দেখা হবে তো, প্রতিদিনই না হলেও 2-1 দিন পর পর দেখা হবেই। রাতের তো কথাই হবে। এত চিন্তা করিস কেন? আঙ্কেলকে হ্যাঁ বলে দে। ধন্যবাদ তোদের। ওকে কেউ মাল লাগাতো, ও আমাদেরকে ধন্যবাদ দিয়ে পর করে দিচ্ছে। না না বন্ধু, আর করব না। তারপর ওদের সাথে আড্ডা দিতে যদি কখন যে বিকেল হয়ে গেছে খেয়ালই করিনি। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মনে মনে ভাবছি, আল্লাহ না জানি কি হয়। দৌড়াদৌড় পড়তে পড়তে বাড়িতে পৌঁছে গেলাম। কলিং বেল দিতে দরজা খুলে গেল। নিশি, তুমি এখানে দাঁড়িয়েছিলে নাকি? কলিং বেল দেওয়ার সাথে সাথে খুলে দিলে। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আর একটু লেট হয়েছে, তাই বলে এরকম করে বলবা? পাশে থেকে
মা বলল, এই বাদর ছেলে, আদর করতে করতে বাদর হয়ে গেছিস। আচ্ছা, তোর কি কাণ্ডজ্ঞান নেই? বাসায় নতুন বউ রেখে কেউ বাইরে থাকে এতক্ষণ? তুই দুপুরে কিছু খাসনি, থেকেও কিছু খাইনি। অনেক বোঝানোর পরেও বললে যে তুই আসলেই খাবে। যা, এখন খাবার খেয়ে নিয়ে যা। কি বলো? এখনো খাইনি নিশি? দাও, খাবার দাও, নিয়ে যাই। তারপর খাবার নিয়ে রুমে গিয়ে দেখলাম নাকি বিছানায় উল্টো দিকে মুখ করে বসে আছে। খাবারগুলো টেবিলের উপর রেখে নিশিকে ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তাই পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমার বউটা রাগ করেছে, আসো রাগ ভাঙিয়ে দেই। কখন থেকে বউ বউ করে যাচ্ছেন? কে আপনার বউ? যদি কেউ বউ থাকতো তাহলে কেউ এতক্ষণ বাড়ির বাইরে থাকতো না। আমি খেয়েছি কি না খেয়েছি সেই খেয়ালটা রাখতো। সবচেয়ে বড় কথা, আমাকে বলে বাইরে যেত। আচ্ছা, এখন মেম সাহেবের রাগ কেমন করে ভাঙাবো? তোমার জন্য কিছু নিয়ে আসছি। এই নাও, পকেট থেকে গোলাপ ফুল আর কিছু চকলেট দিলাম। আসার সময় নিয়ে আসছিলাম, এই কারণেই। শুধু এগুলো দিয়ে তো আর রাগ ভাঙানো যাবে না, আমাকে খাইয়ে দিতে হবে নিজের হাতে। ওই ব্যাপার, আসো এদিকে আসো। তারপর আমি নিজের হাতে নিশিকে খাইয়ে দিতে লাগলাম, নিশু আমাকে খাইয়ে দিতে লাগলো। দুজনে খাওয়া শেষ করে একসাথে বসলাম। নিশি বলল, আমি প্লেটগুলো নিচে দিয়ে আসি, দাঁড়াও। একটু পর নিচে আসলো। প্লেটগুলো নিচে দিয়ে আমি নিশিকে বললাম, তোমার মতামত কি? কোন ব্যাপারে মতামত চাচ্ছ তুমি? আরে সকালে বাবা যেটা বললো সেই ব্যাপারে। দেখো, বাবা ঠিকই বলেছে, বাবার অনেক বয়স হয়ে গেছে। তুমি যদি অফিসটা দেখাশোনা করতে তাহলে অনেক ভালো হতো। ঠিক আছে, তাহলে আমি অফিস দেখাশোনা করব। ডিনারের সময় বাবার সাথে কথা বলে কালকে সকালে সবার সাথে গিয়ে পরিচিত হয়ে আসব। রাতে বাবার সাথে কথা বলা সব কিছু ঠিক করে সকালে উঠে ফজরের নামাজটা পড়ে নাস্তা করে রেডি হয়ে গেলাম। আমি টাই বাঁধতে পারি, তাও নিশিকে ডেকে টাইটা পরে নিলাম। তারপর অফিসে বাবার সবার সাথে পরিচয় করে দিলেন। দেখুন, এটা হচ্ছে আমার ছেলে। আমি হয়তো আর অফিসে আসবো না, আমার ছেলেই এখন থেকে অফিস সামলাবে। সব রকম সাহায্য করবেন আপনি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। তবে আপনি চলে যাওয়াতে আমরা একটু মন খারাপ করছি। আপনি কত ভালোভাবে সবার খেয়াল রেখেছেন। আরে তোমরা কোনো চিন্তা করো না, আমার ছেলে তোমাদের আমার থেকে ভালো খেয়াল রাখবে এবং আমার থেকেও বেশি দায়িত্বশীলভাবে অফিস চালাবে। অফিসের সকল কাজ ভালোভাবে বুঝে নিয়ে বিকেলে বাসায় চলে আসলাম। আসার সময় ফুচকা নিয়ে আসলাম 2 প্যাকেট। বাসায় আসার সাথে সাথে 1 প্যাকেট ফুচকা নিয়ে আমার ড্রয়ারের ভিতরে রেখে দিলাম। তারপর বাইরে এসে আমার বোনকে ডাক দিলাম, এই নে সুমা, তোর জন্য ফুচকা নিয়ে আসছি। আচ্ছা ভাইয়া, ভাবির জন্য নিয়ে আসুনি? ভাবিটা কই ফুসকা? তোর ভাবি কি বাচ্চা নাকি? তোর ভাবির জন্য নিয়ে আসবো, তোর জন্য তুই খা। তারপর নিশি আমার সাথে কথা বলবো না, চুপচাপ সবকিছু করলো। রাতে যখন বললাম, তোমার কি হয়েছে নিশি, তুমি কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ? না, কেন এমন মনে হলো আপনার? না এমনি, কেউ যদি একটু ভালোভাবে কথা বলতো। আর আপনি কেন বলছো সেই কারণটা বলো তো, তাহলে ভালো হতো। আপনি তো বড় মানুষ আর আমি হচ্ছে ছোট, তাই আপনিই খুঁজে নিন কারণ। মনে মনে যা ভাবছিলাম তাই হচ্ছে। আচ্ছা, কেউ যদি ফুচকা খেতে চায় তার জন্য আমার কাছে আসতে হবে, আর নয়তো আমি একাই খাচ্ছি। এটা বলার পরপরই নিশি চলে এলো আমার কাছে, এসে বলল, আমাকে রেখে ফুচকা খাওয়া হচ্ছে তোমার? তুমি জানো না আমি তোমার পরে ফুচকাকে বেশি পছন্দ করি? তাহলে তখন আমার সাথে কথা বললে না কেন? এমনি ফুচকা না খাইলে আমার ভালো লাগে না, আর তুমি ফুচকা আমাকে দিয়েছিলে না, তাই এমন করলাম। সরি। হাই হাই, এটা কি হলো? আমার ফোন কই? কেউ একটু মিডিয়াকে ডাকো না। এই তোমার হঠাৎ করে কি হলো? এমন করছো কেন? মেয়েরা তো সরি বলে না, তুমি কেমনে বললে? ওয়ার্ল্ড রেকর্ড করলে। ফাজলামি বাদ দাও, এখন শুয়ে পড়ো, আমি তোমার বুকে ঘুমাবো। এরপর দুজন ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে অফিস চলে গেলাম। সারাদিন অফিস করে রাতে বাসায় চলে আসলাম, অবশ্যই ফুচকা নিয়ে। এভাবেই চলছে আমার জীবন।
মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেই। অফিসে ভালোই লাগছে, সবাই অনেক ভালো, কাজে দক্ষ এবং মনোযোগী। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। একদিন সকালে খাবার টেবিলে মা বলল, মামুন, বলছিলাম কি, তোদের বিয়ের তো অনেকদিন হয়ে গেল, আমরা কবে নাতি নাতনির মুখ দেখতে পাবো? এই কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল এবং নিশি আমাকে চুপচাপ পানি দিয়ে চলে গেল। তখন বাবা বলল, আরে করছো কি মামুনের মা? খাওয়ার সময় এসব বলে? সময় হলে দেখতে পারবে নাতি নাতনির মুখ, এখন চুপচাপ খেতে দাও। বাবা বলছিলাম কি, দুপুরের পর একটু অফিসে যেতে পারবে? আমি আর তোমাদের বৌমা একটু বেড়াতে যেতাম, অনেক দিন ধরে বলছে। আরে এটা বলার কি আছে, যাবি বেড়াতে, আমি চলে যাবনি অফিসে। তাহলে ঠিক আছে। আমি নিশিকে বলে দিয়েছি দুপুরে অফিসে চলে যেতে। এই বলে আমি অফিসে চলে গেলাম। দুপুরের দিকে নিশি এসে গেল অফিসে। আমি বললাম, আমি সবটা গুছিয়ে নেই, তুমি অফিসটা ঘুরে দেখতে পারো। আচ্ছা। এই বলে নিশি চলে গেল অফিস ঘুরে দেখতে। আমার সব কিছু গোছানো শেষ, কিন্তু নিশিকে খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে দেখলাম এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে, কি যেন দেখছে। আমি কাছে গিয়ে বললাম, কি করছো এখন, চলো আমরা যাই তাহলে। দেখলাম একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, মেয়েটাও নিশির দিকে তাকিয়ে আছে। ও হ্যাঁ, চলো। নিশিকে জিজ্ঞেস করলাম, কি ভাবছো নিশি, অন্যমনস্ক কেন দেখাচ্ছে তোমায়? কই না তো, আমি ঠিক আছি, এবার চলো। তারপর নিশিকে নিয়ে চলে আসলাম পার্কে। সেখানে গিয়েও নিশি খুব বেশি কথা বলছে না। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, তাই বেশি কথা না বলে রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের সাথে দেখা করলাম। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে খাবার খেয়ে চলে আসলাম। রাতে নিশি বলছে, তুমি অফিসে মেয়েদের সাথে কথা বলো না তো? তুমি হঠাৎ এই কথা বলছো কেন বলো তো? যা বলছি সেটার উত্তর দিবে, শুধু বলো মেয়েদের সাথে কথা হয় তোমার? না, আমার কখনো অফিসে মেয়েদের সাথে কথা হয় না। যদি কোনো ফাইল সাইন করাতে হয় তবে পিয়ন চাচা ফাইলটা নিয়ে আসে, আমি সাইন করে দেই, তাই কোনোভাবেই কথা হয় না। আচ্ছা, তুমি এগুলো কেন জিজ্ঞেস করছো? দুপুর থেকে দেখছি কি যেন ভাবছো, কি হয়েছে তোমার? না, কিছু হয় নাই, তবে মেয়েদের সাথে কথা বলবে না, ঠিক আছে আমার জান? আচ্ছা ঠিক আছে জান। অপরদিকে অফিসে নিশিকে দেখে মাহিয়া অবাক, মনে মনে বলছে ও এখানে কি করছে। পাশের একজন কলিগকে নিশির ব্যাপারে জিজ্ঞেস করলো, এই যে মিস্টার, একটু শুনবেন? হ্যাঁ বলুন। একটু আগে যে মেয়েটা এখানে দাঁড়িয়ে ছিল, সে কি এখানে কাজ করে? আপনি কি নিশি ম্যামের কথা বলছেন? হ্যাঁ, ওনার কথাই বলছিলাম। উনি হচ্ছে আমাদের অফিসের বসের ওয়াইফ, মানে মামুন সাহেবের ওয়াইফ। ও, ধন্যবাদ। এরপর মাহিয়া খুব রেগে মনে মনে বলছে, এই নিশির যন্ত্রণায় আর আমি টিকে থাকতে পারছি না, এর একটা ব্যবস্থা করতে হবে। কিছুক্ষণ ভেবে একটা শয়তানি হাসি হাসলো। এবার মাহিয়ার পরিচয়টা দেওয়া যাক। মাহিয়া হচ্ছে নিশির স্কুল লাইফের ফ্রেন্ড, আবার শত্রু বলতে পারেন, কারণ নিশি সবসময় তাকে বন্ধু মানলেও মাহিয়া তাকে হিংসা করত। কলেজে থাকার সময় মাহিয়ার থেকে নিশি ভালো রেজাল্ট করা মাহিয়া হিংসা করে নিশির সাথে সম্পর্ক ছিন্ন করে। মাহিয়ার বাবা হচ্ছে পুলিশ অফিসার। আপাতত এইটুকুই, সাথে থাকুন, আরও জানতে পারবেন। এরপর 1 সপ্তাহ মাহিয়া অফিসে যায় না। অপরদিকে মামুন অফিসে বসে কাজ করছিল। তখন একটা কল আসে। মোবাইলের স্ক্রিনে নাম ভেসে উঠল নিশির। সাথে সাথে ফোনটা রিসিভ করলো। হ্যালো নিশি, ফোন করলে কেন, কোনো সমস্যা? কোনো সমস্যা ছাড়া কি ফোন করা যাবে না নাকি? না মানে এভাবে বলতে চাইনি। তা বলো, কি বলবে? আজকে দুপুরে বাইরে লাঞ্চ করব না, আমি খাবার নিয়ে যাব। ঠিক আছে, সাবধানে এসো কিন্তু। লাভ ইউ, উম্মা। আই লাভ ইউ টু। এরপর ফোনটা রেখে কাজে মনোযোগ দিল মামুন। দুপুরের দিকে হঠাৎ করে মাহিয়া অফিসে ঢুকে সোজাসুজি চলে গেল মামুনের কেবিনে। হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার নাটক করে সাথে সাথে উঠে বলল, সরি স্যার। ইটস ওকে। আপনি কে? আমি আপনার অফিসে কাজ করি। বিগত 6 থেকে 7 দিন ধরে অফিসে আসি না, একটা কারণে। ও মানে আপনি সেই মেয়ে যে কোনো প্রকার দরখাস্ত বা নোটিশ ছাড়াই অফিসে আসা বাদ দিয়েছেন। এখন এখানে কি মনে করে বলুন। আসলে আমি, সরি স্যার, এখন থেকে নিয়মিত আসব। আচ্ছা
একটা দরখাস্ত। আর কিছু বলতে পারল না, তার আগেই কিছুক্ষণ আগে মাহিয়ার দেওয়া ওষুধের কাজ শুরু হয়ে গেল। মামুন কিছুই করতে পারছে না, সে কেমন যেন নড়তে পারছে না, কথা বলতে পারছে না। এটা বুঝতে পেরে মাহিয়া নিজের কাপড় নিজেই ছিঁড়তে লাগলো আর চিল্লাতে লাগলো, হেল্প, হেল্প, আমাকে বাঁচাও কেউ। সবাই দৌড়ে গিয়ে দেখে মাহিয়া শরীরের কাপড় ছেঁড়া এবং মামুন চেয়ারে বসে আছে। এটা দেখে মাহিয়ার সহকারী একটা ছেলে যে মাহিয়ার সাথে যুক্ত, ওই ছেলেটা মাহিয়ার বাবাকে কল করে এখানে আসতে বলে। অফিসে সবাই মামুনকে দোষারোপ করতে থাকে, কথা শোনাতে থাকে, কিন্তু মামুন একটা কথা বলে না, চুপচাপ বসে আছে। কারণ মামুন এখনো কোনো নেশার প্রভাবে আছে। কিছুক্ষণ পরে নিশি অফিসে আসে, যে সোজা চলে যায় মামুনের কেবিনে। গিয়ে দেখে অনেক লোকজনের ভিড়। একজনকে জিজ্ঞেস করলে সবটা খুলে বলে, কিন্তু তারপরও নিশির কপালে কোনো চিন্তার ভাঁজ নাই, এমনকি একটু রিয়াকশন নাই। তার হাজব্যান্ড এত বড় একটা কাণ্ড ঘটালো, তাও তার কোনো হেলদোল নেই। তারপর মামুনকে নিশি একটু চেক করলো, তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে এখানে। পাশে থেকে একজন বলল, ম্যাম, স্যার এমন করবে আমরা কখনো ভাবতে পারিনি। স্যার আমাদের সাথে কত ভালো ব্যবহার করতো, কিন্তু এতটা নিকৃষ্ট কাজ করবে আমরা কখনো ভাবিনি। নিশি কোনো কথা না বলে চুপ থাকলো। হঠাৎ করে পুলিশ চলে আসলো। এখানে কি হয়েছে? আমাদের ডাকা হলো যে ইমার্জেন্সি ভাবে। স্যার, এই অফিসের এমডি আপনার মেয়ের সাথে খারাপ কাজ করতে চাইছিল, তাই আপনাকে ডাকা। এর কোনো সাক্ষ্য প্রমাণ আছে? হ্যাঁ স্যার, অফিসের সবাই সাক্ষী। সব সাক্ষ্য প্রমাণ মিস্টার মামুনের বিপক্ষে থাকায় মিস্টার মামুনকে গ্রেফতার করা হলো। মামুনের হাতে হাত করা পড়াও হাবিলদার। ঠিক তখনই নিশি আসলো সামনে আর বলল, আমার কিছু বলার আছে, আর কিছু দেখানোর আছে। কি বলবি তুই? তোর হাজবেন্ড এতটা নিচু আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল? হ্যাঁ বলুন মিসেস মামুন, কি বলতে চাচ্ছেন? ইন্সপেক্টর সাহেব, আমি বলতে চাচ্ছি আমার হাজবেন্ড সম্পূর্ণ নির্দোষ। আপনার মেয়ে আমার সাথে শত্রুতা করে আমার হাজবেন্ডকে ফাঁসানোর চেষ্টা করছে। যা স্কুল লাইফ থেকে শুরু হয়েছে আমাদের মাঝে। অফিসের সব কর্মচারী এসে আবার জোর হলো। মিসেস মামুন, মুখ সামলে কথা বলুন। আপনি প্রমাণ ছাড়া এরকম কোনো কিছু আমার মেয়ের ব্যাপারে বলতে পারেন না। আমার কাছে প্রমাণ আছে। এরপর নিশি মামুনের পিছনে থাকা বুকসেলফ থেকে ছোট্ট একটা স্পাই ক্যামেরা বের করলো। সেটা থেকে মেমোরি কার্ডটা খুলে পেন ড্রাইভের মাধ্যমে ল্যাপটপের সাথে কানেক্ট করলো। এরপর একটু আগের ঘটনাটা প্লে করলো। সাথে সাথে সব স্তব্ধ, কারণ তারা মামুনকে কিছু না বুঝে দোষারোপ করতেছিল। আসলে ছিল সে নির্দোষ। কি হলো ইন্সপেক্টর সাহেব? সবকিছু ক্লিয়ার? আমার হাজবেন্ডকে ফাঁসানোর জন্য আপনার মেয়ে কতটা নিচে নামতে পারে আমার বুঝে আসছে না। আমার হাজবেন্ডকে ফাঁসিয়ে ওর কি লাভ? তারপর ইন্সপেক্টর মামুনকে ছেড়ে দিয়ে মাহিয়াকে ধরার নির্দেশ দিল এবং বলল, মিসেস মামুন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আমি বাবা হয়ে আজ ব্যর্থ। এমন একটা কুলাঙ্গার আমার ঘরে জন্ম নেবে আমি কখনো ভাবতেও পারিনি। অবশ্যই আমার কিছু প্রশ্ন আছে মাহিয়ার কাছ থেকে, আর আপনি নিজেকে দোষারোপ করবেন না। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, এটাই আমার চাই। আর মাহিয়া, তুই এমন করলি কেন? আমি যখন স্কুলে পড়তাম তখন তোর সাথে আমার দেখা, আমরা বন্ধু হই, কিন্তু তোর ভালো ফলাফল আমার সহ্য হতো না। আমি তোকে হিংসা করতাম। তুই সবসময় ভালো রেজাল্ট করতি, আমি এত ভালোভাবে পড়ালেখা করে তোর মতো সমান রেজাল্ট করতে পারতাম না। তাই তোর প্রতি আমার হিংসা দিন দিন ক্ষোভে পরিণত হয়। তোর সাথে সম্পর্ক শেষ করে দিয়ে আমি কলেজেই থাকি, কিন্তু একটা প্রতিশোধ নেওয়ার দরকার ছিল। কিন্তু তোর সাথে আমার দেখা হতো না। কিন্তু হঠাৎ করেই তোকে অফিসে দেখলাম। একজনকে জিজ্ঞেস করে বুঝলাম তুই হচ্ছিস মামুনের স্ত্রী। কিন্তু আমি মামুনকে ভালোবেসে ফেলছিলাম, কিন্তু বলতে পারি নাই, কারণ তার কাছাকাছি যেতে পারিনি কখনো। কিন্তু যখন জানতে পারলাম তুই মামুনের স্ত্রী, তখন আর নিজেকে আটকাতে পারলাম না। এই ছেলেটার সাথে একটা প্ল্যান করে মামুনকে আর তোকে আলাদা করে এই কোম্পানিটাকে ধ্বংস করে দিতে চেয়েছিলাম। মামুন আর তোর ডিভোর্স হলে এই ছেলেটা তোকে বিয়ে করে নিত। আমার এই হিংসে থেকেই আমি এটা করেছি, আর এটাতে আমার কোনো আফসোস নাই। এই কথাগুলো শুনে অফিসের সবাই স্তব্ধ। সবাই নিজেকে অপরাধ বোধ করছে। মামুন কত ভালো, তারপর তারা মামুনকে কতই না বাজে কথা শোনালো। তারপর ইন্সপেক্টর ওদের দুজনকে নিয়ে চলে গেল থানায়, আর নিজের কাছ থেকে একটি ডায়েরি করে নিয়ে গেল।
ইন্সপেক্টর চলে যাওয়ার পরই নিশি বলল, আপনারা এতদিন ধরে কাজ করছেন, ওর বাবার সাথেও কাজ করছেন, ওর সাথেও কাজ করছেন, আপনারা চিনতে পারলেন না একটা মানুষ কেমন? আপনাদের দোষ দিব না, যে যার কাজে চলে যান। সবাই মাথা নিচু করে যে যার কাছে চলে গেল। এরপর নিশি বোতল থেকে পানি মামুনের চোখের সিটে মারল এবং একটু খাওয়ালো। মামুন আস্তে আস্তে জ্ঞান আসতে থাকলো। পুরোপুরি জ্ঞান আসার পর মামুন বলল, কি হয়েছিল আমার? এতক্ষণ আমি কোথায় ছিলাম? তারপর নিশি যা বলল, তেমন কিছুই হয়নি, আগে বাসায় চলো বলছি। আচ্ছা চলো। এই বলে আমি আর নিশি যখন অফিস থেকে বের হচ্ছিলাম তখন সবাই মাথা নিচু করে সরি বলছিল, কিছুই মাথায় ঢুকছে না। তারপর কোনো মতে বাড়িতে পৌঁছে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম আমি আর নিশি। রুমে গিয়ে নিশিকে প্রশ্ন করলাম, আচ্ছা নিশি এখন বলো তখন কি হয়েছিল? আর অফিসে সবাই মাথা নিচু করে সরি বলছিল কেন? আর ওই মেয়েটা রুমেই ছিল। আস্তে, আমি সব বলছি, তার আগে এটা দেখো আর শোনো। তারপর নিশি অফিসের ভিডিওটা দেখালো আর সব ঘটনা খুলে বলল। মাহিয়া সম্পর্কেও সব বলল। সবটা শুনে মামুন কিছু বলতে যাবে তখনই ফোনে একটা কল আসলো আর কলটা নিশি উঠালো। হ্যালো, এটা কি মামুন সাহেবের নাম্বার? আমি মিসেস মামুন বলছি। আমি থানা থেকে সাব ইন্সপেক্টর রফিক বলছি। এই 3 ঘন্টা আগে একজন আসামিকে ধরে আনা হয়েছে আপনাদের অফিস থেকে। জি, এখন আপনি যে মামলাটা করেছেন তার ব্যাপারে বলতে যাচ্ছি। আপনারা কি আর এগোতে চান এই ব্যাপারে, নাকি এখানে শেষ করতে চান? ও আচ্ছা, আপনার বান্ধবী নাকি উনি? দেখুন, এটা কি আপনার ডিউটি যে একজনকে জিজ্ঞেস করছেন আপনি মামলাটি এগিয়ে নিতে চান নাকি না? আসলে ম্যাম, আমাদের ইন্সপেক্টর সাহেব জানতে চাইছেন, তাই একটু জিজ্ঞাসা করলাম। সরি ম্যাম। ঠিক আছে, আমি আলোচনা করে জানাচ্ছি। ঠিক আছে ম্যাম। কথা বলা শেষে নিশি আমার দিকে তাকালো। যেহেতু ফোন লাউড স্পিকারে ছিল তাই সব কথা শুনতে পেয়েছি। নিশি বলল, সবই তো শুনলে মামুন, এখন বলো কি করবে? আমি কি বলবো, সব কিছু তোমার সিদ্ধান্তে। তবে আমার মনে হয় ক্ষমা করা উত্তম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অপরদিকে থানায় স্যার, আমি ফোন করেছিলাম, বললো আলোচনা করে জানাচ্ছি। আচ্ছা দেখো কি বলে। তারপর মাহিয়ার কাছে গিয়ে তার বাবা মানে ইন্সপেক্টর সাহেব বলল, তুই কেন এমনটা করলি? আমার মান ইজ্জত সব ধুলায় মিশাই দিলি। কি শত্রুতা ছিল তোর সাথে? শুধু একটু ভালো রেজাল্ট করতে বলে এমনটা করবি? ছি। বাবা সত্যি আমি অনেক অনুতপ্ত। আমি আর থাক, এখন আর এসব বলে লাভ হবে না। নিশি বা ওর হাজব্যান্ড যদি ক্ষমা করে তো তোর মুক্তি। যদি এমনটা হয় তাহলে আর জীবনে ওদের সামনে যাবি না। এদিকে একটু পর নিশি থানায় ফোন করে বলে দিল মাহিয়াকে ছেড়ে দিতে বলে কোনোদিন যেন এই ভুল আর না করে, আর অফিস থেকে রিজাইন দিয়ে চলে আসে। এই বলে ফোনটা কেটে দিল নিশি। এরপর আমি কদিন অফিসে গেলাম না। 4 দিন পরে অফিসে গিয়ে সবার সাথে কথা বললাম। সবাই ক্ষমা চাইলো, আমি ক্ষমা করলাম। এভাবে চলছে দিন। একদিন অফিস থেকে ফেরার সময় বাবা ফোন করেছে। হ্যাঁ বাবা বলো। তুই কোথায়? আসার সময় মিষ্টি নিয়ে এই হাসপাতালে চলে আয়। কিন্তু কেন? এত প্রশ্ন করিস কেন? যা বলতেছি তাই নিয়ে আয়। ঠিক আছে। কিছুক্ষণ আমি হাসপাতালে পৌঁছে গেলাম। বাবা মার হাত দিয়ে মিষ্টি নিল আর বলল, তুই এখন ওই রুমে বৌমার কাছে যা, সবটা জানতে পারবি। আচ্ছা। তারপর আমি নিশির কাছে চলে গেলাম। গিয়ে দেখে নিশি বিছানায় শুয়ে আছে হসপিটালে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নিশি, তোমার এই অবস্থা কেন? আর বাবা মিষ্টি আনতে বলল কেন? তুমি কি বোঝো না সবকিছু বলতে হবে আমার? বুঝি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছা করছে, বলো না। তুমি বাবা হতে চলেছো, আমি মা হতে চলেছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো সংবাদ। তুমি আমাকে সবকিছু দিলে। তুমি আসার পর আমার জীবনটা আসলেই পূর্ণতা পেয়ে গেল। আল্লাহ আমার জন্য উত্তম একটি পুরস্কার হিসেবে দিয়েছে তোমাকে। আমি আজ অনেক খুশি। এইভাবে বলো না, আল্লাহ শুকরিয়া আদায় করো। আমিও তোমাকে পেয়ে ধন্য। এইভাবেই মামুন ও নিশির প্রেম পূর্ণতা পায়।